স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আসসালামু আলাইকুম। আমি দিহান চৌধুরিয়া। আমি আপনার ভীষণ ভক্ত। ভক্ত বললে ভুল হবে, আপনি আমার আইডল। আপনার আইডিটা আমি দীর্ঘ 5 বছর ধরে খুঁজছিলাম, কিন্তু আপনার আইডিটা চাইনিজ নাম দিয়ে রাখছেন দেখে এত দীর্ঘ সময় লাগলো আমার খুঁজে পেতে। কথায় আছে না, শেষ ভালো যা সব ভালো তা। আপনার পেজ আর ইনস্টাগ্রামে আমি শত শত মেসেজ দিয়ে রেখেছি, পরে জানলাম আপনি সেগুলো চালান না। প্লিজ দয়া করে আমার মেসেজের রিপ্লাই দিবেন। শুধু 2টা মিনিট আমি কথা বলতে চাই আপনার সাথে। সব সময় ভালো থাকবেন। এত সময় আমাদের গল্পের নায়িকা তার ক্রাশ বয় মানে গল্পের নায়ককে মেসেজ লিখছিল। মেসেজ লেখা শেষে হিয়া দীর্ঘ একটা প্রশান্তির শ্বাস নিল, কারণ ঘড়িতে বাজে রাত 2টা। রাত 1:30টায় সে বাসায় ফিরেছে চোরের মতো, শুধু মাত্র তার ক্রাশের আইডি পাওয়ার জন্য 12টার আগে মোটরসাইকেল নিয়ে এসে তার বন্ধু তন্ময়কে নিয়ে সাথে করে বের হয়েছিল। তারপর ওকে বাসায় নামিয়ে ফিরে এসে সাথে সাথে মেসেজ লিখে ফেলল, কারণ এখন ইউএসএ দিন একবার হলেও আইডিতে যাবে, না হলে পরে দেখতে পারবে। আর যদি দেখিয়ে উত্তর দেয় তাহলে হিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিবে। হিয়া মেসেজ দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো এখনও মেসেজ সিন করেনি তার এইচবি হলো বিখ্যাত একজন ফ্যাশন ডিজাইনার। খুব অল্প সময় তার খ্যাতি ছড়িয়ে পড়েছে, কিন্তু দুঃখের বিষয় এটাই আজ পর্যন্ত তার চেহারা হিয়া দেখতে পারেনি। 5 বছর আগে এইচবি একটা ছবি সহ ইন্টারভিউ পেপারে ছাপানো হয়েছিল। ছবিতে এইচডি মুখে মাস্ক পরা ছিল, শুধু চোখ দেখে আর তার আর্টিকেলে দেওয়া কথাগুলো শুনে হিয়া তার উপর দিওয়ানা হয়ে গেছে। সেই থেকে তার খুব ইচ্ছে সে বড় ফ্যাশন ডিজাইনার হবে, কিন্তু এখন ইচ্ছেটা এত বেশি ভয়ঙ্কর হয়ে গেছে যে সে এইচডি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চায় আর ভবিষ্যতে তার হাব্বি বানাতে চায়। সকালবেলা হিয়া খাবার খেতে তাড়াতাড়ি নিচে চলে আসে। 10টায় তার ক্লাস, 8:30টার বেশি বাজে। ঢাকার রাস্তায় যে জ্যাম ভাবাই যায় না। গুড মর্নিং ভাইও। গুড মর্নিং। রাত কয়টায় ফিরেছিস? চোখ মুখের এই অবস্থা কেন? হিয়া একটা বোকা হাসি দিয়ে বলল, জানো ভাইও, আমি কাল এইচডি আইডি পেয়েছি, তারপর মেসেজ দিয়েছি, কিন্তু এখনও সিন করে নাই। এসডির মধ্যে কী পেয়েছিস বলতো? এই নাম ছাড়া আর কাজ ছাড়া কিছু কি জানিস? না জানিস আসল নাম, আর না দেখেছিস চেহারা। যদি কালা নিগ্রো হয়, খাটো হয়, বিবাহিত হয়, তখন কি করবি? হিয়ার রাগ দেখিয়ে বলল, দেখো, এইটির নামে কোনো বাজে কথা বলবে না। চেহারা মাশাল্লাহ সুন্দর হবে, কারণ আমি ওর চোখ দেখেছি। আর দ্বিতীয় কথা, ও বিবাহিত হবে না, এটা আমার বিশ্বাস, কারণ ওকে আমি বিয়ে করব। আর তৃতীয় কথা, ওর নাম দিয়ে আমার কোনো কাজ নেই। এইচডি মানে হলো হার্ট দিয়া, সো সে আমার। 5 বছরে তোর অনেক উন্নতি হয়ে গেছে, লজ্জা শরম সব বেঁচে দিয়েছিস। আর কয়েকদিন পর পাবনা তোর জন্য কনফার্ম। আর এই ঝিল্লির পোশাক পরিবর্তন করে মেয়ে মানুষ হয়। তোর পোশাকের জন্য ব্রো তোকে দেখতে পারেন না। তোমার খবিশ ব্রোর কথা আমাকে বলবে না, ওকে আমার দেখতে মন চায় না। সকাল সকালে খবিশের নাম শুনতে হলো, আল্লাহ জানে দিন কেমন যাবে। তুমি থাকো, আমি বাইক নিয়ে চললাম। আর মাকে বলো আসতে আমার দেরি হবে। আমার সঙ্গে চল, আমিও তো বের হব এখন। আমি তোর বড় ভাই, একটু তো মান্য কর। কিভাবে মান্য করবি? বাপ ভাই আদর করে বাদর বানিয়েছিস, আমি বকা দিলেই দোষ হয়ে যায়। তোদের নিয়ে আর পারি না। আম্মু যত যাই করুক না কেন, হিয়া কিন্তু ওর কেরিয়ার তৈরি করতে কঠোর পরিশ্রম করেছে। যা কিছু করে ওর কাজের জন্য, ওর পোশাকের ধরন, ডান পিঠে যে স্বভাব রয়েছে, তা কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। চিন্তা করো না তুমি। ও খারাপ কিছু করলে তো আমি ঠিকই শাসন করতাম। কিন্তু হিমালয় তো ওকে দেখতেই পারে না। আমি কি তোমার আরেক গুণধর্মে আলিয়াকে দেখতে পারি? ওটা তো আরেক শাকসুন্নি। বাদ দাও, আমিও বের হয়ে গেলাম। ম্যাডাম তো বাইক নিয়ে চলে গেছে। ভার্সিটির পৌঁছানোর আগেই হিয়ার বাইক খারাপ হয়ে গেল। রাগে দুঃখে বাইক থেকে নেমে কচকচ করতে করতে বলতে লাগলো, সকালবেলা ওই খাটাস ব্যাটার নাম শুনছি না, এই জন্যই আজ দিনটা খারাপ যাওয়া শুরু করছে। আল্লাহ জানে সারাদিন তো পড়েই আছে। 2 মিনিটের রাস্তা, সেই জন্য হিয়া বাইক নিয়ে হাঁটা শুরু করলো।
তন্ময় আজ দেরিতে আসবে, কালকে রাত করে ফিরেছে বলে 2 ঘন্টায় তার দেখা মিলবে। আর বাকি যে বন্ধুরা আছে ওইগুলো হিয়াকে পচানো তো উস্তাদ, কিন্তু বেহুদা রাত বিরাতের কাজে নেই। কারণ কিছুদিন আগে ইরহাম মিশে সবগুলোকে সেই ছাড়া ছেড়েছে। হিয়া ভার্সিটি পৌঁছে দাঁড়ান কাকাকে দিয়ে দিয়েছে বাইক, বাকিটা সে বুঝে নেবে। এইগুলো মাসে 2-3 বার হয়। নতুন বাইক তাকে কিনে দেওয়া হবে না, কারণ গত বছর রাতে বাইক রেস করে একটুর জন্য মরা থেকে বেঁচেছে। তাই ইলহাম এই বিষয়ে তার সাথে কোনো কথা বলতে রাজি নয়। কিরে, আজও বাইক হাওয়া? গাড়ি নিয়ে বের হোস না কেন? নিশ্চিত আজকে খাটাস কুমারের নাম শুনে বের হয়েছে। হিয়া রাগ নিয়ে বলল, ওর নাম মুখেও নিবে না। আজ আমার কপালে কি আছে কে জানে। এমন সময় দূর থেকে তন্ময়কে দৌড় দিয়ে আসতে দেখা গেল। ওকে দেখে সবার চোখ ছানা বড়া, কারণ রাতে দেরিতে বাসে ফিরলে কোনোদিন সকাল সকাল সে আসে না। তাই সবাই কৌতূহলে চোখ নিয়ে তাকিয়ে রইল। কিরে সূর্য কোন দিক দিয়ে উঠলো? কাহিনী কি মামা? ট্রিট দে আগে মামা, যে খবর আনছি তোর 1 মাসের ঘুম হারাম হয়ে যাবে। কিতা মামু আগে বল, তারপর আমার কলিজা তোর। থুকু, আমার কাট তোর। নিশ্চিত আজকে কার্ডে টাকা নাই, এই জন্যই দিতে যাচ্ছিস? তন্ময়ের কথা শুনে হিয়া সহ বাকিরা উচ্চ স্বরে হাসতে লাগলো। এইচডি সম্পর্কে গরম খবর আছে। হিয়ার চোখ খুশিতে গদগদ হয়ে গেল। কি বলবে ভেবে পেল না। কালকে তোরা কোথায় গিয়েছিলি? বলছিলি সকালে বলবি, এখন আগে সেটা বল। এইচডি যে বাংলাদেশে শোরুম আছে, ওইখানে তার পিএস এসেছে ইউএসএ থেকে। তাকে বহুত কষ্টে ম্যানেজ করে এইচডি আইডির লিঙ্ক নিয়েছি আর কিছু টাকা দিয়ে এসেছিলাম নতুন কোনো তথ্য পেলে জানাতে। সকালে ফোন করে বলেছে 1 মাস পর বাংলাদেশে আসবে, তাকে ব্যাক করতে নিষেধ করছে। হিয়া এইচডি বাংলাদেশে আসবে শুনে বসা থেকে সোজা মাঠে শুয়ে পড়েছে। ওর হাত পা কাঁপছে, মুখ থেকে কোনো কিছু বলার শব্দ বের করতে পারছে না। বিশ্বাস করবে কি করবে না বুঝে উঠতে পারছে না। যে মানুষটার আইডির লিঙ্ক পেতে 5 বছর যে পাগলামি করেছে তার হিসাব নিয়ে আর আজ সে আসবে শুনে বোবাই ধরে গেছে। কিরে, মাথায় পানি দিতে হবে নাকি? আমাকে কি খাওয়াবি আগে বল। রেস্টুরেন্টে বসে আছে বন্ধু মহল। হিয়া খুশিতে সবাইকে নিয়ে এসেছে। আজ ক্লাসে আর যায়নি কেউ। হিয়া এখন স্বাভাবিক হতে পারেনি। আসলে না চাইতেও এত বড় খবরটা শুনে একটু এলোমেলো হয়ে গেছে। আরে তো নার্ভাস হচ্ছিস, মনে হচ্ছে তোকে একটু পর এইচডি দেখতে আসবে। যেদিন দেখতে পাবি সেদিন কি করবে আল্লাহ জানে। তবে যাই বলিস না কেন, আজকে কিন্তু একটা কথা আমি না বলে থাকতে পারছি না। তোর খাটাস ভাইয়ের নাম যেদিন বলিস বা শুনিস না কেন, সকালে বাইক নষ্ট হওয়া পর্যন্ত ওনার রিয়াকশান থাকে, কিন্তু দিন শেষে ভালো কিছু হয়। বাইক দুর্ঘটনা যেমন ঘটেছিল, বাঁচার চান্স খুব কমও ছিল, তবু তোর তেমন কিছুই হয় নাই। সেদিনও কিন্তু ভাইয়ার নাম তুই নিয়েছিলি। সেটাও কোনো দিন বিশ্বাস করবে না। আগে যে রামায়ণ শোনাস শুধু সময়ের অপচয়। হিয়া মুখ বেঁকিয়ে রাগ নিয়ে বলল, দেখ হেমু ভাইয়ের কথা আমার সামনে তুলবি না। অহংকারী ও বদমেজেছে লোক একটা। হিয়া দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আচ্ছা বলবো, এরপর কোনো দিন জানতে চাইবি না। মন ভালো আছে তাই বলছে। এই বলে বলতে লাগলো, ওর বাপ চাচারা 2 ভাই, বড় আব্বু হলো বড়, তার নাম আফতাব চৌধুরী, তার 2 ছেলে মেয়ে। ছেলে হিমালয় চৌধুরী হিমু আর মেয়ে আলিয়া চৌধুরী। আর ওর আব্বু হলো রাইহান চৌধুরী। কাব্য চৌধুরী ওর বড় ভাই। আর ও ছোটবেলায় যৌথ পরিবারেই ওরা মানুষ হয়েছে। তারপর ওর বড় আব্বুর কাজের সুবাদে ওদের থেকে আলাদা হয়ে যায়। ওরা 4 ভাই বোন ছোটবেলায় একসাথেই মিলেমিশে থাকতো, কিন্তু আলাদা হয়ে যাওয়ার পর যোগাযোগ অনেক কমে আসে। একদিন হিমালয় ওদের বাসায় বেড়াতে এসে দেখে হিয়া পাশের বাসার একটা ছেলের সঙ্গে খেলা করছে। সেটা দেখে রাগ করে ছেলেটাকে মারা শুরু করে। তুমি ওকে মারছো কেন? আমরা তো মজা করে খেলছিলাম। হিমালয়ের প্রচুর রাগ উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, আমি তোকে বলেছি না কোনো ছেলের সঙ্গে না মিশতে, ছেলেদের সঙ্গে না খেলতে, কথা কানে যায় না। যেটা বলবো তার উল্টো কাজ করতে হবে কেন তোর? বাহরে, আমি খেললে তোমার সমস্যা কি? তোমাকে তো আর খেলতে বলিনি। কেন আমার কাছে আবদার করলি না? আমি কি তোর কেউ না? ও আমার বন্ধু, ওকে তুমি মেরেছো, এজন্য তুমি আমার কেউ না। সেদিনের পর থেকে ওরা দুজন দুজনকে দেখতে পারে না, এমনকি কেউ কাউকে কিছু বললে তার উল্টোটা করে রাগানোর জন্য। এইভাবে দূরত্ব বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত চলে গেছে। হিয়ার বড় আব্বুদের নিয়ে দেশের বাইরে চলে যায়। তখন হিয়ার বয়স ছিল 10 বছর আর হিমালয়ের 15 বছর।
এখন হিমালয় হলো 28 বছরের ড্যাশিং স্মার্ট বয়, আর হিয়া হলো 23 বছরের তারুণ্যের তরুণী। 5 বছর আগে হিমালয় বিশেষ এক কাজে দেশে আসে, তখন হিয়ার সঙ্গে সে দেখা করে না। তার উপর হিয়া দেখা করতে গেলে ওকে বলেছিল, তোমার পোশাক আশাক দেখে আমার রুচিতে বাঁধে। যদি মেয়ে বেশে চলতে পারিস তাহলেই সামনে আসবি। দরজার পেছন থেকেই বলেছে, ওকে ঘরে ঢুকতে দেয়নি। এই জন্য হিয়া তখন থেকে হিমালয়কে খবিশ খাটাস হনুমান বলে ডাকে। 5 বছরের মধ্যে ওদের কোনো কথা হয়নি। হিয়া নিজের জেদারিকে বজায় রাখতে আরও বেশি উশৃঙ্খল দেখায়, যাতে সে খবর ওর কানে গিয়ে আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। মাঝে মধ্যে ইলহামের কাছে হিয়ার জন্য সাবধানী বার্তা পাঠায়, ভালো হওয়ার জন্য। কিন্তু কেশলেখার কথা, এভাবেই চলছে ওদের দিনকাল। এতটুকু বলেই হিয়ার থামলো, কিন্তু মনে মনে বলল, কেউ ভাইয়া অনেক সুন্দর ছোটবেলা থেকে, কিন্তু আমি তো শ্যামা কন্যা, এর জন্যই তো আরও দেখতে পারি না। ও কি মনে করে সুন্দর দেখে ওকে সবাই দাম দেবে? আমি সুন্দর নই দেখে দাম নেই। আমি আমার যোগ্যতা দিয়ে সব ঘাটতি পূরণ করে দেব। আসলে আমাদের গল্পের নায়ক হলো শ্যামকন্যা, মানে শ্যামবর্ণের। শ্যামবর্ণের হলে কি হবে, পুরো চেহারা জুড়ে আছে রাজ্যের মায়া। চোখ দুটো টানা টানা, চোখের মণি বাদামি বর্ণের, মাঝে পর্যন্ত চুলার মুখের অমায়িক হাসি তাকে আরও সুন্দর দেখায়। এমন অনেক মানুষ আছে, তারা সুন্দর ও ফর্সা হলেও এতটা মিষ্টি দেখায় না। কোনো ছেলে কিছু সময় হিয়ার দিকে তাকিয়ে যদি খুঁটিয়ে খুঁটিয়ে ওকে দেখে, তাহলে ওর মায়ায় পড়ে যাবে। তমালের ডাকে হিয়া ভাবনার জগৎ থেকে বের হয়। সামান্য বিষয় নিয়ে এর রাগ জিত কি ভালো বল? হিয়ার আগে গজগজ করে বলল, এটা সামান্য তোদের লাগতে পারে, আমার কাছে নয়। আমিও হিয়া চৌধুরী, কারোর থেকে কম নই। আমার সঙ্গে যে যেমন করবে আমিও তার সাথে ঠিক তেমনটাই করব। ওদের কথার মাঝে হিয়ার ফোন বেজে উঠল। দেখলো তারা আপাই ফোন দিয়েছে, মানে আলিয়া, হিমালয়ের ছোট বোন। সে মেডিকেলে পড়ে। হিয়া মুখে হাসি টেনে বলল, হাপাই, কেমন আছো তুমি? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, বাসার সবাইও ভালো আছে। একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবি বল? ব্যাড নিউজ আগে বলো, তারপর গুড নিউজ। আলিয়া মুচকি হেসে বলল, ব্যাড নিউজ হলো তোর খাটাস ভাই মানে ভাইয়া এই মাসের শেষের দিকে দেশে যাবে, তাও একেবারের জন্য। হিয়া আতকে উঠে বলল, হিন্নানিল্লাহ, তাহলে তো সাইক্লোন, ঘূর্ণিঝড়, সিডর সব আমার উপর দিয়ে 2 দিন পর পর যাবে। আমাকে কে বাঁচাবে? আমার সে কত কাজ আছে, কিভাবে সামলাবো? এত ভয় পাইস না, একটু ভদ্রলোক হয়ে থাকবি, তাহলে আর ঝামেলা হবে না। আর গুড নিউজ হলো আমি, আব্বু আম্মু ও 6 মাস পর দেশে ফিরছি। সত্যি আপাই, তাড়াতাড়ি চলে আসো, কত বছর তোমাদের দেখি না। আমাকে নিয়ে টেনশন করো না, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, যাতে তোমরা ফিরে এসে তাকে সুস্থ সবল দেখতে পাও। তারপর ওরা দুইজনই হেসে দিল। রাত 10:30 বাজে, এখনও এইচডি হিয়ার মেসেজ সিন করেনি। তা দেখি হিয়ার মন খারাপ হয়ে গেছে। তবুও নিজেকে স্বাভাবিক রেখে আবারও গুটি গুটি করে লেখা আরম্ভ করলো। আপনাকে ভালো লাগার কোনো কারণ আমার কাছে নেই। আপনার সম্পর্কে আপনার এই নামটা ছাড়া কিছুই জানি না। আপনার একজোড়া চোখ আমাকে আপনার উপর দুর্বল হতে বাধ্য করেছে। আমি কতবার আপনার সেই চোখের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি জানেন না, তবে মনে হয় কত বছর চেনা সেই চোখ জোড়া হাজারো কথার ঝুড়ি নিয়ে বসে আপনাকে বলবো বলে, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের হয় না। আপনার কাছে আমার কোনো মূল্য হয়তো বা নেই, কারণ আমার সম্পর্কে আপনি অজানা। যদি আমাকে জানতেন তাহলে আমার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারতেন না। আমি আপনার অপেক্ষায় আছি আর থাকবো। এতটুকু লিখে মেসেজটা পাঠিয়ে দিল। তারপর ছাড়লো দীর্ঘশ্বাস। কবে যে তার অপেক্ষা শেষ হবে সেটা তার অজানা। একটু সুখের অনুভূতি তার বড্ড প্রয়োজন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। অতিবাহিত হয়ে গেছে 20 দিন। হিয়া আজকাল ভীষণ ব্যস্ত। 10 দিন পর তার ক্রাশ বয় দেশে আসবে। সে শুনেছে এবারে সেই নতুন একটা প্রজেক্ট খুলবে, আর সেখানে নতুন নতুন সব ফ্যাশন ডিজাইনারদের নিয়োগ দিবে, তাদের কাজও শেখাবে।
সবার মধ্যে বেস্ট যে হবে তাকে বড় একটা অপরচুনিটি দিবে, যাতে ভবিষ্যতে আরও সবাই এতে আগ্রহী হয়ে ওঠে আর দেশের নাম উজ্জ্বল করতে পারে। তাই হিয়া এই সুযোগ হাতছাড়া করতে চায় না। দিনরাত কঠোর পরিশ্রম করে ভালো কিছু শেখার আর নিজেকে যোগ্য করে গড়ে তুলতে ব্যস্ত। এইচডি কাছাকাছি যাওয়ার এত চেয়ে বড় সুযোগ সে আর পাবে না। আর এদিকে প্রতি রাতে একটি করে মেসেজ সেন্ড করতেও ভুল হয় না হিয়ার, কিন্তু একটা মেসেজও এখন পর্যন্ত সেন্ড হয়নি। সেই দুঃখ মাটি চাপা দিয়েও বেচারি ভালো কিছুর অপেক্ষায় দিন পার করে। মাঝে মধ্যে হাজারটা বকাও দিয়ে দেয়, তবুও বেহায়া মন সেই মানুষটার জন্যই পড়ে যায় বারবার। ঘড়িতে রাত 12টার বেশি বাজে। প্রতিদিনের মতো আজও চোরের মতো ঘরে ফিরে আসে হিয়া। পেটের ভেতর ক্ষুধায় পেট ব্যথা করা শুরু করেছে, আজ খাওয়ারও সময় পায়নি। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বের হতেই দেখলো ওর ঘরের দরজা খোলা, কিন্তু ও তো লাগিয়ে ঢুকেছিল। ঘরে চোখ বোলাতেই দেখতে পেল টেবিলের ওপর খাবার রাখা। বুঝতে বাকি রইল না ওর ভাইও খাবার নিয়ে এসেছে। বারান্দার দিকে চোখ দিতেই দেখতে পেল একটা ছায়া আকাশের দিকে তাকিয়ে রয়েছে। হিয়া তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি এখনো জেগে আছো? ঘুমোওনি? তুমি হলে পৃথিবীর শ্রেষ্ঠ ভাইও। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ। অনেক বেশি ক্ষুধা লেগেছে, তুমি দাঁড়াও, আমি খেয়ে আসি। আগে দারুণ খবর বলার আছে। এ বলে হিয়া খেতে চলে গেল। আর এদিকে এত সময় সেই ছায়া মানবের সাথে কি হয়ে গেল বুঝতে পারল না। একটা ভালো লাগার অনুভূতি দোলা দিয়ে গেল, সেটা কি অনুভূতি তা তার জানা নেই। হিয়া খাবার খাচ্ছে আর অনর্গল কথা বলে যাচ্ছে, কিন্তু যে মানুষকে বলছে তার কান অবধি তা পৌঁছচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিউত্তর আসছে না। হঠাৎই খাবার গলায় ঢেকে হিয়া কাশতে শুরু করল। হিয়ার কাশির শব্দে সেই মানুষটার ধ্যান ভঙ্গ হয়। দ্রুত পায়ে ঘরের ভেতর ঢুকে পানির গ্লাস এগিয়ে দেয়। হিয়া পানির গ্লাস হাতে নিয়ে খেয়ে রেখে যখন সামনে দাঁড়ানো সুদর্শন ব্যক্তিকে দেখে, তখন তার সঙ্গে সঙ্গে হেঁচকি উঠে যায়। অতিরিক্ত ভয় পেলে হিয়ার এমনটা হয় ছোটবেলা থেকে। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখা আর ভূত দেখা ওর কাছে সমান। চোখে মুখে যেমন ভয়, তেমনই সাথে মুগ্ধতাও রয়েছে। হিয়া ড্যাব ড্যাব চোখ করে তাকিয়ে রয়েছে। ফর্সা চেহারার সুদর্শন যুবক, রহস্যময় চোখ জোড়া চুলগুলো জেল দিয়ে সেট করা, মুখে আদলের রাগী ভাব। স্পষ্ট এখনই ওকে ভস্ম করে দিবে চোখ দিয়ে এমন একটা ভাব। গায়ে কালো রঙের টি শার্ট আর পরনে ট্রাউজার পরা। হিয়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যেই বজ্রকণ্ঠে পুরুষটি বলে ওঠে, ইডিয়েট, এখনো মানুষ হয়ে উঠলি না। খাওয়ার সময় কেউ এত কথা বলে? আর রাত কয়টা বাজে সে খেয়াল আছে কি? কি পরনে এগুলো? এগুলো কি ধরনের পোশাক? ঘরের মধ্যে একা থাকলে সেটা আরেক কথা, মানুষ থাকলেও এটা কেমন পোশাক? ওড়না টোনা আছে নাকি তা জীবনে চোখে দেখিসনি? হিয়ার তখন খেয়াল হলো ক্ষুধার জন্য তার খেয়াল নেই ওড়না নিতে। লং গেঞ্জি আর প্লাজো পরে সে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার বিশ্ববিখ্যাত খাটাস ভাই হিমালয় চৌধুরী হিমু। এত বছর পরে দেখেও চিনতে ভুল হয়নি, কারণ যে ঝাড়িগুলো দিয়েছে ওই বেটা ছাড়া কেউ দেওয়ার সাহস পাবে না। কিন্তু এটা কোথা থেকে হঠাৎ টপকালো বুঝতে পারছে না। কাপা কাপা কণ্ঠে হিয়া বলল, তুমি কোথা থেকে টপকালে আমার রুমে, হিমু ভাইয়া? হিমু রাগী কণ্ঠে বলল, ভাষার কি ছিরি? তুই ভাষার কোনো খোঁজ রাখিস যে জানবি? তবে চিনতে যে পেরেছি সেটা ভেবেই অবাক হলাম। আর কাল থেকে রাত 8টার মধ্যে বাসায় উপস্থিত চাই, তা না হলে খবর আছে। তোমার চোখ জোড়া আমি আগে কোথায় দেখেছি বলো তো? এত চেনা চেনা কেন লাগছে? মাথা তোর পুরাই গেছে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, শুধু মাঝখানে কিছু সময়ের দূরত্ব, এর মধ্যে অচেনা হয়ে যাবে নাকি? মাথা মোটা একটা। খেয়ে শুয়ে পড়, কাল তোর ক্লাস নিব। এই বলে রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে হিয়ার কিছুই মাথায় ঢুকছে না, এটা কি সত্যিই খাটাসটা ছিল নাকি ওর কল্পনা। আর খাওয়া হলো না, না খেয়ে শুয়ে পড়ল। সারাদিন একটু রেস্ট না হওয়ার কারণে ঘুম চোখে এসে ভর করেছে, আবার সকালেই তাকে বের হতে হবে। অক্টোবর মাস হওয়াতে কখন বৃষ্টি আর রোদ ওঠে বোঝা বড় দায় হয়ে গেছে। রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে সকালের দিকে একটু শীতের মতো লাগছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 8টা বাজে। অ্যালার্মও বাজছে হিয়ার, তবুও ঘুম ভাঙার নাম নেই। 6 ঘন্টাও হয় না ইদানিং সে ঘুমায়। অ্যালার্মের শব্দে বিরক্ত হয়ে উঠে বসলো সে। উঠে আগে মেসেজ চেক করলো তার অপেক্ষাকৃত মেসেজ সিন হয়েছে কিনা, কিন্তু আজও সে হতাশ হয়ে গেল। তবুও একখানা মেসেজ প্রতিদিনের মতো লিখে ফেললো। তাতে লেখা ছিল, আপনাকে আমি নীরবে নিভৃতে
খুব গোপনে যত্ন নিয়ে আগলে রেখেছি আমার হৃদয় মাঝারে। আমার রাগ কেন আপনার কাছে পৌঁছায় না? মন থেকে খুব করে চাইলে বলে তা পাওয়া যায়। আপনাকে পেতে আমার আর কতদিন অপেক্ষা করতে হবে? মেসেজ লিখে সেন্ড করে পাঠিয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয়ে বের হয়ে নিচে নামল। নিচে নামতেই হিমালয়কে খাবার টেবিলে ইরহামের সঙ্গে দেখতে পেল। সে তো তার কথা ভুলেই গিয়েছিল। তার মানে কাল রাতে সত্যি হিমালয়ের সঙ্গে সে কথা বলেছে। কথা বলার কথা মনে হতেই মনে হলো সে বারান্দায় ইলহাম মনে করে ওকে আই লাভ ইউ বলেছিল। সাথে সাথে হিয়া মাথায় হাত দিয়ে বসে পড়লো আর জিব্বায় কামড় দিল। এই মুখ কেমনে দেখাবে? তার কপালে আজ কি আছে কে জানে। কাল তো ক্লাসও নেওয়ার কথা বলেছে। তাড়াতাড়ি বাসা থেকে বের হতে পারলেই সে বেঁচে যায়। দূর থেকে ওদের কথা হিমু শুনে বলতে লাগলো, আদরে আর বাদর বানিয়ে ফেলিস না, আজর বাইরে যাওয়া নিষেধ, আর এ পোশাকে তো নয়। আজ হিয়া টি শার্টের ওপর জ্যাকেট পরেছে আর সাথে লেডিস প্যান্ট আর কাঁধে ছোট্ট একটা ব্যাগ। দেখতে খারাপ লাগছে না, বরং সুন্দরই লাগছে, কিন্তু এই পোশাক হিমুর পছন্দ নয়। হিয়ার আগে গজগজ করে বলতে লাগলো, সমস্যা কি তোমার? আমি কি পরবো আর না পরবো সেটা আমার বিষয়। আমার ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না। এই বলে হিয়া উঠে বাহিরের দিকে হাঁটা ধরলো। তখনই হিমু বলল, কাল বারান্দার কথা মনে আছে? বলবো নাকি? সঙ্গে সঙ্গে হিয়ার পা থেমে গেল। যে ভয় মনে মনে পেতেছিল সেইটাই হলো। খাটাস বেটা এখন ওকে ব্ল্যাকমেল করে সব কাজ করাবে, আর তা না হলে উল্টোপাল্টা কথা বলে ওকে আরও ফাঁসিয়ে দিবে। ওর কথা সবাই বিশ্বাসও করে নিবে, কারণ বাড়ির গণধর যোগ্য, আর তার নিজের ভাইও তাকে সবসময় ভজুর ভজুর করে ভক্তি করে। কি হবে হিয়া তোর এখন? হিয়া ইলহামের দিকে তাকিয়ে ব্যাকুল মার্কা হাসি দিয়ে বলল, আরে ভাইও, আমার যে ক্ষুধা লেগেছে, আমি ভুলে গেছি। কাজকর্ম পরেও করা যাবে। কতদিন পর আমাদের বড় ভাইজান এসেছে, তাকে তো একটু সময় দেওয়া উচিত, তাই না বলো? এই বলে হিয়া খাবার টেবিলে গিয়ে বসে পড়লো। ইলহাম আবাকের শেষ সীমানায় গিয়ে পৌঁছে গেছে। কিছু একটা হয়েছে তা বেশ বুঝতে পারলো। আর হিমু মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। খাবার খেতে খেতে হিমু বলল, আজ থেকে ছেড়ে জাতীয় কোনো পোশাক পরে বের হবি না যতদিন আমি এ বাড়িতে আছি। তোর বাইক সকালবেলা ফেরিওয়ালার কাছে বিক্রি করে 2 ভাই কটকটি খেয়েছি। তো বাসার গাড়ি নিয়ে বের হবি, আর রাত 8টার মধ্যে বাসায় উপস্থিত চাই। আগে আসলে সমস্যা নেই, দেরি হলে খবর আছে। হিয়ার আগে কণ্ঠে বলল, কি তোমরা আমার বাইক বিক্রি করে কটকুটি খেয়েছো? সিরিয়াসলি? তারপরও আশা করো আমি তোমাদের কথা শুনবো? কোনো কারণে আমি তোমার কথা শুনতে বাধ্য নই। আর হ্যাঁ, আমি যেমন ছিলাম তেমনই থাকবো, কারোর জন্য পরিবর্তন হতে পারবো না। তুই জব করিস? না, তাতে কি? পড়াশোনা শেষ তোর? না, আরও 2 বছর আছে। হিমু কণ্ঠস্বর গম্ভীর করে বলল, তাহলে কিসের এত স্বাধীনতা চাইছিস? রাত 12টা 1টা পর্যন্ত কোনো ভদ্রলোকের বাড়ির মেয়ে বাহিরে থাকে না, আর ছেলেদের মতো পোশাক পরলে স্মার্ট হয়ে যাওয়া যায় না। আমি বাড়ির বড় ছেলে, আমার চোখের সামনে বাড়ির নাম খারাপ হবে সেটা হতে দিতে পারি না। সো আমার কথা তুই শুনতে বাধ্য। আর এ পোশাক পরিবর্তন করে আমার জন্য কফি নিয়ে আয় আমার ঘরে। কথা না শুনলে কি হতে পারে তুই ভালো করেই জানিস। হিয়ার আগে গজগজ করছে, মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না। ইলহাম হিয়ার রাগের অবস্থা দেখে শুকনো ঢুক গিলল, কারণ দুইটা মানুষই পাগল কাকে রেখে কাকে বোঝাবে বুঝতে পারছে না। তবু হিয়ার দিকে তাকিয়ে বলল, দেখ বুনো, ব্রো কিন্তু খারাপ কিছু বলে নাই। আমি জানি তুই খারাপ কোনো কাজ করিস না। বাইরে কিন্তু এত রাত করে ফেরাটা আমার পছন্দ নয়। একটু নিয়মের মধ্যে থেকে সব কাজ করা সম্ভব। তাই বলছি যা, ব্রো বলে মনে চল। আমিও ব্রো বলবো, যাতে তোর সাথে খারাপ ব্যবহার না করে। এর মধ্যে হিয়ার মা রাগ দেখিয়ে বলতে লাগলো, এবার ঠিক আছে হিয়ার জন্য। হিমালয় ছাড়া কেউ ওকে শুধরাতে পারবে না। টাকা দিয়ে কী লাভ যদি সম্মানই না পাওয়া যায়? মায়ের কথাগুলো হিয়ার রাগের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো হলো। রাগ দুঃখে কিছু না বলে নিজের ঘরে ফিরে গেল। তারপর সব কিছু এলোমেলো করে দিল। রাগে গজগজ করে বলতে লাগলো, আমার সঙ্গে পাঙ্গা মোটেও ভালো হবে না মিস্টার খাটাস। কফি খাবে? আজ খাওয়াচ্ছি কফি জীবনের মতো। এই বলে লং স্কার্ফের সাথে
ফতুয়া পরে তার উপর ওড়না নিয়ে রান্নাঘরের দিকে গেল। কফির মধ্যে করলার জুস ছেঁকে দিল, সাথে চিনির বদলে লবণ, তাও মাত্র 5 চামচ। এটা খাওয়াতে পারলে ওর রাগ একদম পানি হয়ে যাবে। কফি বানানো শেষে মুখে একটা বাঁকা হাসি দিয়ে হিমুর রুমের দিকে হাঁটা ধরল। রুমের সামনে দাঁড়িয়ে নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ এলো না। তারপর আবার নক করলো, তবুও শব্দ এলো না। হিয়া দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ও সোজা হেঁটে ঘরে ঢুকে টেবিলের ওপর কফি রেখে ঘুরতেই হিমুর সঙ্গে ধাক্কা খেলো, কারণ হিমু ওয়াশরুম থেকে বের হচ্ছিল। টেবিলটা দরজার পাশে হওয়ার কারণে এমন হয়েছে। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার আগেই হিমু ধরে ফেললো, কিন্তু 10 সেকেন্ড না যেতেই ওকে ছেড়ে দিল। আর বেচারি হিয়া পড়ে গেল, সঙ্গে পায়েও ব্যথা পেল। হিয়া ব্যথা পেয়ে মুখ দিয়ে শব্দ বের করলো, তারপর দাঁতে দাঁত চেপে বলল, ছেড়ে দিবাই যখন ধরেছিলে কেন? বোধ বুদ্ধি কিছুই নেই তোমার। এমনটা কেউ করে? জীবনেও বউ পাবা না, অভিশাপ দিলাম তোমায়। হিমু বাঁকা হেসে বলল, তোকে আগেই বলি আমি তোকে কখনো ধরতে চাইনি। হঠাৎ ভুল করে ধরেছিলাম, যখন বুঝতে পেরেছি তখন ছেড়ে দিয়েছি। আর তোর মতো ধরা ছোঁয়ার রোগ আমার নেই। হিয়ার আগে গজগজ করে উঠতে উঠতে বলল, কি বললে তুমি? আমার ধরা ছোঁয়ার রোগ আছে? তার মানে আমার চরিত্রের সমস্যা মনে হয় তোমার? হিমু বাঁকা হেসে বলল, শুধু সমস্যা নয়, বিরাট সমস্যা। তুই তো ডাকাত রানিও, মানুষের মূল্যবান জিনিসও ডাকাতি করিস। হিয়া এবার রাগ ধরে রাখতে না পেরে হিমুর শার্টের কলার ধরে বলল, সকাল থেকে যা না তা বলে চলেছ। কি সমস্যা তোমার? কি ভাবো নিজেকে? কথা শোনাবে আর আমি শুনবো? তোমাকে হুজুর হুজুর করব? এগুলো মোটেও আশা করো না। আমি যেমন তেমনই থাকবো, কারোর জন্য পরিবর্তন হতে পারবো না। আর যদি পরিবর্তন কখনো হয়েও যায়, তাহলে ভেবে নিও সে আমার বিশেষ কেউ, কিন্তু সেটা তুমি কখনো নও। হিমু তাচ্ছিল্যভাবে হেসে নিজের কলার থেকে হিয়ার হাত সরিয়ে দিয়ে বলতে লাগলো, আজ যেটা করেছিলি তা ভুলেও কখনো করবি না। আর মনে রাখিস, তোর জীবনের বিশেষ কেউ আমি কখনো হতে চাই না। তবে তুই হতে চাইলে বলতে পারিস, ভেবে দেখবো। এই বলে রুম থেকে বের হয়ে যেতে গিয়েও পেছনে ফিরে বলল, কফিটা তোর দরকার, আমার না। এই বলে বাঁকা হেসে বেরিয়ে গেল। আর হিয়ার আগে চোখ মুখ অন্ধকার করে খাটের ওপর বসে পড়ল। রাতের আধারে গানটা ভেসে আসছে ছাদের দিক থেকে। হিয়া রাগ করে থাকলেও গানটা মনে হচ্ছে ওর জন্যই তৈরি হয়েছে। ইলহামের কাছ থেকে শুনেছে হিমু ভাই অনেক সুন্দর গান গায়। আজকে সকালের ঘটনার পর হিয়া কারোর সঙ্গে আর কথা বলেনি। বেলা 11টার সময় বের হয়েছিল, রাত 10টার দিকে চলে এসেছে। এখন আকাশ পানে তাকিয়ে এই স্ত্রীর কথাই ভাবছিল, তখনই গানের শব্দ কানে আসে, কিন্তু রাগ জেদের কারণে যায়নি। আর এদিকে ইলহাম সারাদিনের সব ঘটনা আলিয়াকে বলতে ব্যস্ত। আলিয়া আর ইলহাম 1.5 বছরের ছোট বড়। ওদের মধ্যে ভাই বোন কম, বন্ধুত্ব বেশি, এই জন্যই সব সময় ঝগড়ার ওপর থাকে। আলিয়া সব ঘটনা শুনে রাগ নিয়ে বলল, তোর 2 ভাই মিলে আমার ছোট বাবুনটাকে অত্যাচার করছিস। আগে আমি দেশে আসি, তোদের নাকে দড়ি দিয়ে ঘোরাবো। ইলহাম হাসতে হাসতে বলল, ব্রো সামনে থাকলে তোর মুখ থেকে শব্দ বের হয় না, আর নাকে দড়ি লাগানোর শখ তোর ভাবা যায়? আলিয়া কণ্ঠ গম্ভীর করে বলল, মজা নিস না। তোর ভাইকে না পারলে কি হবে? তোকে 2 বার ঘুরিয়ে নিব, সমস্যা নেই। ইলহাম কাঁদো কাঁদো ভঙ্গিতে বলল, এমন কথা কেমনে বলতে পারলি তুই? আমি হলাম তোর একমাত্র হবু বর। আমাকে ছাড়া তোর কপালে কেউ জুটবো না, সেটা কি ভুলে গেছিস? আলিয়া উচ্চস্বরে হাসতে হাসতে বলল, পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছে যে তোকে বিয়ে করব আমি? চোখ খুলে বসে বসে স্বপ্ন দেখ। আমার ক্লাস আছে, রাতে কথা বলবো নি আবার। ইলহাম কাঁদো কাঁদো ভঙ্গিতে আবার বলল, আমাকে শেখা দিলে বিয়ের আগেই বিধবা হয়ে যাবি, মনে রাখিস। আলিয়া হেসে বলল, শকুনের দয়ে গরু মরে না, চিন্তা করিস না। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। ইলহাম আচ্ছা বলে ফোন রেখে দিল। আর এদিকে হিমু আকাশের দিকে উদাস হয়ে বসে আছে। কি দেখছে না খুঁজছে বোঝা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে কোনো কারণে ওর মন খারাপ। ইলহাম ছাদে এসেছিল হিমুকে ডাকতে, কিন্তু কিছু বলার সাহস পায়নি, তাই চলে গেছে। হিমুর মন খারাপ থাকলে কারোর সঙ্গে কথা বলা পছন্দ করে না সে। হিমু আরও বেশ কিছু সময় বসে থেকে নিচে এসে হিয়ার রুমের ভেতরে ঢুকল। হিয়া ঘরে ছিল না, বারান্দায় বসেছিল।
হিমু যে হিয়ার পাশে বসলো। হিয়া জানতো হিমু ভাই একবার হলেও ওর ঘরে আসবে, এটা ওদের ছোটবেলার স্বভাব। ঝগড়া করলে ওরাতে মিল হয়ে যাওয়া। হিমু নরম স্বরে বলল। আমার উপর রাগ করে আছিস এখন? হিয়ার তেরাভাবে উত্তর দিল। আমি কে তোমার? আমি তো তোমার কিচ্ছুই না। হলে কি চরিত্র নিয়ে কথা বলতে পারতে? কবে দেখেছো বা শুনেছো আমি খারাপ কিছু করেছি? আমি শুধু একজনকেই ভালোবেসেছি, যখন থেকে ভালোবাসার শব্দ বুঝতে পেরেছি। কথাটা শুনে হিমুর রাগ উঠে গেল। রাগে গজগজ করতে করতে বলল। কি, তুই কাউকে ভালোবাসিস? ভালোবাসার মানে জানিস? এত বড় কথা আমি জানি না কেন? কে সে, বল আমায়। হিয়ার রাগ দেখিয়ে বলল। হাজব তো, আমি কাকে ভালোবাসবো আর না বাসবো তাতে তোমার কি? তোমার মতো খাটাসকে আমি কোন দুঃখে বলতে যাব বলো তো? ভুল করে বলে ফেলাই ভুল হয়ে গেছে। যাও তুমি আমার রুম থেকে। ভাবছিলাম একটু হলেও বোনের জন্য দরদ আছে, কিন্তু তা না, সারা জীবন ইগো বজায় রেখে চলবে। হিমুর রাগের মাত্রা আরো বেড়ে গেছে। হিয়ার বাহু ধরে ঝাঁকিয়ে বলতে লাগলো। আমার সঙ্গে গলা বাড়িয়ে কথা বলে ভুল করলি আর উত্তর দিলি না। ঠিক আছে, আমি দেখছি কেমনে তুই ভালোবাসিস। তোর ভালোবাসার 12টা কেমনে বাজাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই বলে রুম থেকে বের হয়ে গেল। আর হিয়ার আগে গজগজ করে বলল। আমিও কি ছেড়ে দিব নাকি তোমায়? আমার এইচডির দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে দেবো। রাত 1টার কাছাকাছি ইলহাম শুয়ে পড়েছে অনেক আগেই। ওর ঘুমের ব্যাঘাত ঘটাতে দরজার তীব্র শব্দ যথেষ্ট ছিল। এত রাতে হঠাৎ শব্দে ইলহাম কিছুটা ভয় পেয়ে গেল, কারণ হিয়া আজকে বাসায়, তাই এমন হওয়ার কথা নয়। তাহলে কি কোনো বিপদ হলো? এই ভয়ে তাড়াতাড়ি বিছানা ছেড়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাবাম স্টাইলে একটা চর ওর গালে পড়ল। চর দেওয়ার মানুষটাকে দেখে ইলহাম চোখ ছোট ছোট করে বলল। ব্রো, এত রাতে কি হলো তোমার? আমাকে মারলে কেন? কি করেছি আমি, বলো? হিমু রাগে গজগজ করে বলল। তুই কেমন ভাই বলতো? তোর বোন মানুষের সঙ্গে প্রেম করে বেড়ায় আর তুই তার খোঁজ রাখিস না? ইলহাম চোখ ছোট ছোট করে বলল। কেন জানবো না? জানি তো, যাকেই ভালোবাসি তাকেই বিয়ে করতে চাই। এতে খারাপের কি হলো বুঝলাম না। ইলহামের মুখে কথাগুলো শুনে হিমুর রাগে আরো তেতে উঠে ওর কলার ধরে বলতে লাগলো। বেশ বেশ, সব জেনেও কেন আমাকে বলিসনি? আমাকে জানানোর দরকারটা মনে হলো না তোর? আমি তো তোদের কেউ না, রাইট? ইলহাম শান্তভাবে বলল। আরে ভাই, এত সেন্ডি কেন খাচ্ছ? বলিনি, হয়তো বা কোনো কারণ আছে। কথা শেষ না হতেই যদি এত কথা শোনাও তাহলে কেমন হয়? তারপর ইলহাম হিমুকে টেনে ঘরের মধ্যে নিয়ে গেল। একটু শান্ত করে ওকে বলতে লাগলো। হিয়া 5 বছর আগে একটা ছবি দেখে ক্র্যাশ খায়। ছেলেটার কাজকর্ম সব কিছু হিয়াকে অনুপ্রেরণা দিতে থাকে ভবিষ্যতে ছেলেটার মতো যোগ্য ও সাফল্য লাভ করতে। দিনরাত কঠোর পরিশ্রমভাবে করতে থাকে। 3 বছর আগে আমার কাছে এসে বলে, ভাইউ, আমি যদি তাকে বিয়ে করতে চাই তাহলে কি মানা করবি? আমি বললাম না, কারণ সবাই চায় তার বোন যোগ্য কারো হাতে যাক। খোঁজখবর নিলাম, দেখলাম সব দিক দিয়েই বেস্ট, তাই আর অমত রাখিনি। আর রইল তোমাকে বলার কথা, এটা আমার হিয়ার সিক্রেট, তাই নাম ঠিকানা কিছুই বলতে পারবো না। তবে একটা কথা, তার পরিচয় জানলে হয়তোবা নিজের পা দিয়ে মাটি দাঁড়িয়ে থাকতে পারবে না। এবার খোঁজখবর বা তদন্ত চালাতে পারো। গুড নাইট। এই বলে ইলহাম বিছানায় শুয়ে পড়ল। আর এদিকে হিমুর আগে রণমূর্তি ধারণ করেছে দুই ভাই বোন, যা তাওকে গোলক দাদায় ফেলে মজা নিচ্ছে। হিমালয় চৌধুরী হিমুকে এখনও চেনা হয়নি ওদের। 2 দিনের মধ্যে যদি খুঁজে বের না করছে তাহলে নিজের নাম পরিবর্তন করবে। এসব ভেবেই গজগজ করতে করতে নিচের রুমে গেল। কেটে গেছে 4 দিন। এর মধ্যে হেয়ার সঙ্গে হিমুর কোনো কথা বলেনি। আর হেয়া, সে তো নিজের দুনিয়ায় ব্যস্ত। আর সকাল 7টা না বাজতেই বাসা থেকে বের হয়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। ইলহাম খাবার টেবিলে বসে হিয়ার খোঁজ করতে নয়নার মা এসে বলে, হিয়া সকাল সকাল বাসা থেকে বের হয়ে চলে গেছে। ইলহাম কিছু একটা চিন্তা করে হিমুর দিকে তাকিয়ে রইল। দেখলো রাগে ওর চোখ মুখ লাল হয়ে উঠেছে। তবুও কিছুটা সাহস নিয়ে কথাটা বলল। আজ তো তোমার নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার কথা ছিল, এখানে যাবে না? তোমার বিয়ে তো জানে, তুমি আজ আসবে। হিমু ইলহামের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল, কারণ এই কয়েকদিন ইলহামের সঙ্গেও তেমন কোনো কথা সে বলে না।
দৃষ্টি সরিয়ে ফোন বের করে ওকে কল করে বলল, 4টায় মিটিং ডাকো, আমি উপস্থিত থাকবো। আর হ্যাঁ, আমাকে নিতে আসতে হবে না। এই বলে ফোন কেটে দিল। হিমু এই 4 দিন হিয়াকে শুধু ওর কাজ করতে দেখেছে, কারোর সঙ্গে তেমন মেলামেশা বা কোথাও যেতে দেখেনি। বন্ধু মহল ছাড়া ইলহাম ওকে যেমনটা বলেছে তাতে কনফার্ম বন্ধুদের মধ্যে কেউ নয়, তাহলে আসল মানুষটাকে এটা ভেবেই মাথা গরম হয়ে যাচ্ছে। কাঠফাটা রোদে ঘিমে চুয়ে একাকার হয়ে 1:30টার দিকে বাসে ফিরে হিয়া তখন বসার রুমে হিমু বসে ল্যাপটপে কাজ করতেছিল। কাজ কম, দরজার দিকে তাকিয়েছিল বেশি। একটু আগে সে খবর পেয়েছে হিয়া সকাল থেকে এয়ারপোর্টে এরিয়ায় ছিল, কাজ আসার অপেক্ষা, কিন্তু কেউ আসেনি। কোনো ফোন কল আসাতে ওখান থেকে বের হয়ে বাসার রাস্তা ধরেছে। এই মেয়ের মতি গতি সে কিছুই বুঝতে পারছে না। বাসায় যখন হিয়া প্রবেশ করে তখন ওর পরনে ছিল হালকা কাজ করা ফতুয়ার সঙ্গে লং স্কার্ট, আর গলায় 2 দিকে ওড়না ঝুলিয়ে রেখেছে। মুখে হালকা সাজ। এর আগে ওকে এমনভাবে সাজতে হিমু দেখেনি। ঘামার তো মুখে বেশ ভালোই লাগছে। হিয়া ঘরে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোফায় বসে ময়নার মা খালা বলে ডেকে শরবত দিতে বলল। তারপর ফোন নিয়ে ইলহামকে কল করে বলল, ভাইউ তুমি কোথায়? ইলহাম মুখে হাসি টেনে বলল, অফিসে, রাতে ফিরবো। কিছু বলবি? হিয়া মুখ লটকিয়ে বলল, সকাল থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছি জানো, কিন্তু ফাজিল ব্যাটা বলে কাল রাতে চলে এসেছে। বলো দুঃখ কোথায় রাখি? বিকাল 5টায় কনফারেন্স মিটিং আছে তার সাথে, সামনাসামনি দেখবো ভাবতেই অবাক লাগছে। দোয়া করো যাতে সফল হই। আর হ্যাঁ, গাড়িটা লাগবে, পাঠিয়ে দাও। ইলহাম মুখে হাসি টেনে বলল। ইনশাল্লাহ সফল হবি, চিন্তা করিস না। তারপর ওরা আরও কিছু সময় টুকটাক কথা বলে ফোন কেটে দিল। আর এদিকে হিমু বাঁকা হাসছে। হিয়া খালার থেকে শরবত নিয়ে খেতে গিয়ে বাম পাশে হিমুকে দেখতে পেল। হিমুকে দেখে চোখ ছোট ছোট করে বলল, এখানে কখন এলে? দেখলাম না তো। হিমু বাঁকা হেসে বলল, চোখ থাকলে তো দেখবি, কানা কোথাকার। এই বলে উঠে চলে গেল। হিমুর ব্যবহার হিয়ার ভালো লাগলো না, কারণ হিমুর হাসি কোনো গণ্ডগোলের ইঙ্গিত বহন করছে, তাকে সাবধান থাকতে হবে। কিন্তু এখন ওকে নিয়ে ভাবার সময় তার নেই। বিকেল 4:45টার সময় তন্ময়, লিমা আর হিয়া HB হেড অফিসে বসে আছে, হাতে প্রেজেন্টেশনের সব কাগজপাতি। হিয়া তা বারবার চেক করছে। হিয়ার হাত পা কাঁপছে উত্তেজনায়। তার HDকে সে নিচের চোখে দেখতে পাবে ভাবতেই অবাক হয়ে যাচ্ছে। ও সম্ভব 5 বছর কম সময় না দেখে না কথা বলে এতটা ভালোবাসা যায় তা সে জানে না। হিয়ার গলা বারবার শুকিয়ে আসছে পানি খাওয়ার জন্য। অন্য সাইডে যাওয়ার সময় একটা বলিষ্ঠ পুরুষের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই পুরুষটি তাকে ধরে ফেলে। হিয়া চোখ তুলে তাকিয়ে দেখতে নিলেই দেখতে পায় মুখে মাস্ক পরা, চোখে হালকা নীল রঙের সানগ্লাস পরা একটা মুখ, যার মুখের আকার বোঝার সাধ্য নেই। হিয়া তাড়াতাড়ি পুরুষটির কাছ থেকে সরে এসে কিছু বলতে নিবে, তখনই লোকটার পেছন থেকে একজন বলে ওঠে, স্যার আর ইউ ওকে? হিয়া কণ্ঠের মালিকের দিকে তাকিয়ে দেখতে পায় এটা HD পো, মানে সে যার সঙ্গে ধাক্কা খেয়েছে সে HD। ভালো করে খেয়াল করতেই দেখলো HD পরনে নেভি ব্লু রঙের ব্লেজার পরা, হাতে ব্ল্যাক কালারের ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো জেল দিয়ে সেট করা, মুখের চেহারা সম্পূর্ণ ঢাকা, মাস্ক দিয়ে দেখতে তবুও মাশাআল্লাহ লাগছে। হিয়া হিতাহিত জ্ঞান হারিয়ে HDকে গিয়ে জড়িয়ে ধরে আর অনর্গল কথা বলতে থাকে। আর এদিকে HD সম্পূর্ণ অবাক হয়ে, হতভম্ব হয়ে, হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বলার শক্তি বা ভাষা তার মধ্যে নেই। হিয়ার কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছায় না। এমন একটা পরিস্থিতির জন্য সে তৈরি ছিল না। পয়সা হিয়াকে বলছে, কি করছেন আপনি? সাইডে থেকে সরে দাঁড়ান, নইলে কিন্তু সিকিউরিটি রাখতে বাধ্য হব। পিয়ের কথা শব্দে HDর ধ্যান ভাঙে। সঙ্গে সঙ্গে হিয়াকে নিজের থেকে সরিয়ে নিয়ে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কাটা আসতে দিতে গিয়ে অনেক বেশি জোরে লেগে যায়, আর হিয়ার মাথা গিয়ে লাগে একটা দরজার সাথে। অনেকটা ব্যথাও পায়। HD তা খেয়াল না করে সেখান থেকে চলে যায়। মাথায় হঠাৎ করে আঘাত লাগার কারণে হিয়ার মাথা ঘুরে ওঠে। কোনো মতে মাথা চেপে ধরে পাশে একটা চেয়ারে বসে পড়ে। এমনটা হবে সে বুঝতে পারেনি। চোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়তে থাকে। HDর ওপর অনেক বেশি অভিমান জড়ো হয়। পরক্ষণেই সেভাবে অপরিচিত কোনো মানুষ ওকে এইভাবে জড়িয়ে ধরলে সেও সেম কাজটাই করতো। তার এমন করা উচিত হয়নি। নিশ্চিত ওকে খারাপ ভাবছে, আবার দেখা হলে অবশ্যই সরি বলে দিবে, তবুও ওর ব্যবহারের ভুল বোঝাবুঝি দূর করতে হবে।
এদিকে তন্ময় আর লিমা হিয়া আসছে না দেখে চিন্তায় পড়ে যায়। ওরা ওকে খুঁজতে বের হয়। কিছু দূর যেতে হিয়াকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে। রিমা হিয়ার হাত সরিয়ে দেখে মাথার এক পাশে একটু কেটে গেছে আর বেশ খানিকটা ফুলে গেছে। ওরা আশ্চর্য হয়ে বলে ওঠে, তোর মাথায় এটা কি করে হলো? হিয়া জোর করে হাসি টেনে বলে, আর বলিস না, অন্ধের মতো ও হাঁটতে গিয়ে ব্যথা পেয়েছি। এখন ঠিক আছি, চল, সময় বেশি নেই। তন্ময় চিন্তার সুরে বলে, ওষুধ লাগাতে হবে তো, তা না হলে ব্যথা আরও বাড়বে। আমি বাইরে থেকে আগে আইস নিয়ে আসি। হিয়া রাগ নিয়ে বলে ওঠে, তুই কি পাগল? এখনই ডাক পড়বে, এতটুকু ব্যথা আমার কিচ্ছু হবে না, চল। তন্ময় আর লিমা হিয়াকে রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তখনই ওদের ডাক পড়ে। হিয়া রাত করে বলল, দেখলি আমার কথা সত্যি হলো, এবার চল। এই সুযোগ বারবার আসবে না, আর আমি কিছুতেই এই সুযোগ মিস করতে চাই না। ওরা আর কথা বাড়ায় না। হিয়ার পেছন পেছন ওরাও ভেতরে চলে যায়। 5 দিন আগে ওদের একটা পরীক্ষা নেওয়া হয়, সেখান থেকে 50 জনকে নির্বাচন করা হয়। আজকে আবার ডাকা হয়েছে। 50 জনের মধ্যে 20 জনকে নেওয়া হবে এবং এই 20 জনকে নিয়ে একটা টিম ম্যানেজমেন্ট বিভাগ গঠন করা হবে। তাদের কাজ শেখানোর পাশাপাশি বেতনও দেওয়া হবে। এই 20 জনকে এমনভাবে তৈরি করা হবে যেন তাদের আর পেছনে ফিরে তাকাতে না হয়। আর এদের মধ্যে একজনকে এইচডির কাছে থাকার সুবর্ণ সুযোগ পাবে, মানে বিয়ে হওয়ার সুযোগ, যেটা হিয়ে চায়। বড় হলো রুমে সবাই উপস্থিত হয়েছে এক নজরে এইচডিকে সামনাসামনি দেখার আশায়। এর আগে কেউ তাকে দেখার সুযোগ পায়নি। আশেপাশ থেকে কথার শব্দে যা বোঝা যাচ্ছে তার বিয়ে কখনো তার মুখ দেখেনি। হিয়া কথাটা শুনে বেশ অবাক হয়। এত লুকোচুরি কি আছে বুঝতে পারে না সে। পরক্ষণেই নিজের কাজের কথা মনে করে বেশ লজ্জা পায়। 5 মিনিটের মাথায় এইচডি তার পিএকে নিয়ে হাজির হয়। পেছনে আরও বেশ কিছু লোকও দেখা যায়। হিয়া এবার চোখ বড় করে দৃঢ়ভাবে এইচডিকে দেখতে থাকে। মনে হচ্ছে চোখ সরালেই হারিয়ে ফেলবে। লিমা আর তন্ময় ওর কাণ্ড দেখে মুখ চেপে হাসছে। এইচডি চোখে সানগ্লাস থাকার কারণে কার দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু হিয়ার মনে হচ্ছে ওকেই দেখছে। ওকে দেখলে দেখুক, না দেখলে নাই, ও আগে মন ভরে দেখে নিচ্ছে, পরের হিসাব পরে। একে একে সবাই সবার প্রেজেন্টেশন উপস্থাপন করছে। হিয়ার সেই দিকে খেয়াল নেই। হিয়ার পালাইলে হিয়াও সুন্দর করে তা উপস্থাপন করতে থাকে, কিন্তু শেষের দিকে গিয়ে হিয়ার মাথায় বম পড়ে। তার প্রেজেন্টেশনের 4 পৃষ্ঠা নেই, তার জায়গায় একটা পৃষ্ঠায় লেখা, আমার সাথে তেরামি করলে যা হয়, অল দ্য বেস্ট। হিয়া কি রিয়াকশন দিবে ভুলে গেছে। এখন এটা কমপ্লিট না করতে পারলে ও বাদ পড়ে যাবে। 3 মাস ধরে এত কষ্ট করে শেষমেশ এমনটা সে মানতে পারছে না। কষ্টে চোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়তে লাগলো। হিয়া চোখ বন্ধ করে কিছু সময় থেকে আবার খুলে এইচডির দিকে তাকিয়ে যতটুকু সম্ভব উপস্থাপন করার চেষ্টা করল। রাগে ওর মুখ লাল বর্ণ ধারণ করেছে। বহুত কষ্ট নিজেকে স্বাভাবিক রেখে উপস্থাপন শেষ করলো, কিন্তু যতটুকু আশা করেছিল ততটুকু হয়নি। মাথা নিচু করে যে বসেছে, একবার আর কারোর দিকে তাকিয়ে দেখেনি। 2 ঘন্টা পর মিটিং শেষ হলে কারোর সঙ্গে কোনো কথা না বলে হিয়া তাড়াতাড়ি গাড়িতে উঠে বাসায় চলে গেল। হিয়ার চেহারায় অতিরিক্ত রাগের ছাপ স্পষ্ট দেখে তন্ময় আর লিমা কিছু বলার সাহস করেনি। বাসে গিয়ে হিয়া সোজা হিমুর রুমে গিয়ে ওকে না পেয়ে হাতের কাছে যা পেল সব লন্ড ভন্ড করে দিল। তারপরে নিজের রুমে গিয়ে পাগলের মতো চিৎকার করে কান্না করতে লাগলো। হিয়ার এমন কান্নার শব্দ পেয়ে ওর মা আর ওর বুয়া খালা ওর ঘরে ঢুকলো। হিয়ার এমন পাগলামি কেউ আগে দেখেনি। নিজের ঘরে এসেও হাতের কাছে যা পেয়েছে তাই ভেঙেছে, ফলে হাতের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। হাতের ব্যথা, মাথা ব্যথা আর সঙ্গে এইচডিকে হঠাৎ দেখতে পেয়ে ভুল করা সব কিছু মিলে হিয়া বেশ ভেঙে পড়েছে। শেষ আশা ছিল সুন্দরভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করা, কিন্তু সেই সুরক্ষা বোধহয় হলো না, তাই চিৎকার করে কান্না করছে। হিয়ার মা ওকে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ঠান্ডা করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। সময় যত অতিক্রম করছে ওর পাগলামি ততই বাড়ছে। খালা দৌড়ে গিয়ে ফোন দিয়ে ইলহামকে কল দেয়। ইলহাম আসছি বলে ফোন রাখে। আধা ঘন্টা পর ইলহাম বাসায় আসে। তখন যা দেখে তা দেখে পায়ের নিচের মাটি ওর সরে যায়, কারণ হিয়া হিমুর শার্টের কলার ধরে বিলাপ করছে আর হিমুর আগে গজগজ করছে। মনে হচ্ছে এখনই ঘূর্ণিঝড় সিডর এসে আঘাত করবে। একটু আগের ঘটনা। হিমু খবর পায় হিয়া মাথায় আঘাত পেয়ে কান্না করতে করতে বাসায় ফিরেছে। তার আগে খবর পাই এইচডি নামক
বিখ্যাত ফ্যাশন ডিজাইনারকেও জড়িয়ে ধরেছিল। এই দুটো খবর রাগ ওঠার জন্য যথেষ্ট ছিল, তাই রাগ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে আসে। বাসায় ফিরে ঘরে ঢোকার আগেই হিয়ার কান্নার শব্দ শুনতে পায়। কান্নার শব্দটা এতটা ভয়ঙ্কর আর বেদনাতুর ছিল যে হিমু ওর মুখের ভাষা হারিয়ে ফেলেছে। হিয়ার ঘরের দরজায় এসে দাঁড়াতে ওর চোখ পড়ে হিয়ার আঘাত পাওয়া হাতের দিকে, তারপর চোখ পড়ে মাথার উপর ফোলা অংশের পর বিধ্বস্ত মুখের উপর। এমন চেহারা দেখে মনের ভেতর ওর হাহাকার করে ওঠে। হিমু দাঁড়িয়ে রয় পরিস্থিতি বোঝার জন্য। তখনই হিয়ার চোখ পড়ে হিমুর উপর। মাকে হাত দিয়ে সরিয়ে কোনো মতে উঠে এসে হিমুর কলার ধরে রাগ নিয়ে বলতে থাকে, কি এমন করেছি তোমার আমি? তুমি আমার এত বড় ক্ষতি করলে। আমি তো তোমার কোনো কাজে কোনো দিন বাধা হয়ে দাঁড়াইনি। তোমার থেকে সব সময় দূরত্ব তৈরি করেই চলেছি। ইউএসএ যাওয়ার সুযোগ পেয়েও যায়নি, কারণ তুমি আছো বলে। বরং তুমি সব সময় আমার কাজে বা কর্মে বাধা হয়ে দাঁড়িয়েছো। আমার সঙ্গে কারও বন্ধুত্ব হতে দাওনি, সব কাজের নিষেধাজ্ঞা চালিয়েছো। এজন্যই আমি ছেলেদের মতো চলেছি, যাতে তুমি রাগ করো, কষ্ট পাও। আর আজ আমি আমার ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য 3 বছর সব পুঁজি দিয়ে কাজ তৈরি করেছি, তাতেও তুমি ছাড় দাওনি। কেন কেন কেন? হিমু হিয়ার কোনো কথার উত্তর না দিয়ে উল্টো আরও রাগ নিয়ে বলল, মাথায় কিভাবে ব্যথা পেয়েছিস? কেটে গেল কিভাবে? আনসার দে, স্টুপিড। হিয়া এবার দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, আমি ব্যথা পাই, মরে যাই, তাতে তোমার কি? আমার জন্য দরদ দেখাতে হবে না। আমি তোমার কেউ না। আমি শুধু একজনকে ভালোবাসি, আর সেটা তুমি নও। কথাটা শেষ করতে দেরি হলো। হিমুর থাপ্পড় দিতে দেরি হয় না। বিকট শব্দ তুলে হিমু হিয়াকে থাপ্পড় দেয়, তারপর রণমূর্তি ধারণ করে বলে, আজকে যা বলেছিস ভবিষ্যতে তা বলার সাহস দেখাবি না। আমি সবার কাছে ভালো হলেও তোর কাছে ভালো হতে কোনোদিনও পারবো না, যতদিন না তুই বুঝতে পারবি। হিয়া রাগের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বলে, আমি তোমার চেহারাও কোনো দিন দেখতে চাই না। আমি মরে গেলেও তোমার চেহারা আমাকে দেখাবে না। হেট ইউ, আই রিয়েলি হেট ইউ, আই হেট ইউ সো মাচ। এই বলে মেঝেতে বসে পড়ে। আর তখনই ইলহাম এসে হিয়াকে ধরে ফেলে আর বলতে থাকে, বুনু পাগলামি করে না, সব ঠিক হয়ে যাবে। আমি সব কিছু ঠিক করে দিব। কিন্তু ভাইয়ের উপর রাগ করিস না। ভাই অনেক কষ্ট পেয়েছে তোর কথায়। এমন কথা কেউ বলে? আর ভাই তো জানে তুই কাকে ভালোবাসিস। জানলে এমন করতো না। সব ভুলে যা, আমি যে আছি তো। ইলহাম এগুলো বললেও হিয়ার কান পর্যন্ত তা পৌঁছয় না, কারণ হিয়া আগেই অজ্ঞান হয়ে পড়েছে। হিমু ইলহাম থেকে হিয়াকে পাজাকোলা করে নেয়, কারণ হিমু সবটা আগেই খেয়াল করেছে। ইলহাম কিছু বলবে তার আগেই হিমু রাগ নিয়ে বলে, ডক্টরকে কল দিয়ে বাসায় আসতে বল। গভীর রাত, রাস্তাঘাটে ল্যাম্পপোস্টের আলো ছাড়া তেমন কোনো আলো নেই। মাঝে মধ্যে একটা দুটো গাড়ির শব্দ শোনা যাচ্ছে। গভীর রাতে অন্ধকার রুমে রকিং চেয়ারে দোল খেতে খেতে গভীর কিছু ভাবনায় আছে এইচডি। তার চোখের পাতায় আজ ঘুম নেই। তার জীবনে প্রথমবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হঠাৎ করে মেয়েটা তাকে জড়িয়ে ধরা, আবার প্রেজেন্টেশন দেওয়ার সময় তার চোখের পানি, মাথা, আঘাত সব কিছু তাকে স্থির হতে দিচ্ছে না। বারবার মেয়েটার চেহারা চোখের সামনে ভেসে উঠছে। তার জন্য বিদেশে অনেক মেয়ে পাগল ছিল, কিন্তু এমন ঘটনা কখনোই ঘটেনি। আর মেয়েটাও কি যেন বলছিল, কথাগুলো তখন কানে পৌঁছয়নি, কিন্তু এখন জানার জন্য মন অস্থির হয়ে পড়েছে। আর ওই মেয়েকে তার লাগবে কেন লাগবে তাও জানা নেই। ভেবেছিল ওর টিমে ওকে রাখবে না, কিন্তু এখন মনে হচ্ছে তাকে চাই মানে চাই। শাস্তি বা কষ্ট যেটাই দেওয়ার হোক না কেন, চাই মানে চাই। পিএ কল করে টিমের লিস্ট ওকে পাঠাতে বলে, আর তখন তার সময়ের ভিডিওটা। আর এদিকে হিয়াকে ডক্টর এসে দেখে গেছে। ভয়ের কিছু নেই, অতিরিক্ত রাগের জন্য, খাওয়া দাওয়া অনিয়ম, মানসিক আঘাতের জন্য এমন হয়েছে। হাতে একটা স্যালাইন দিয়েছে ওর মা, অনেক সময় ওর কাছে ছিল। ইলহাম জোর করে ঘরে পাঠিয়ে দিয়েছে, আর হিমু আসছে বলে একটু বাইরে চলে গেছে। হিমু হিয়াকে দেখতে ওর ঘরে প্রবেশ করে দেখতে পায় ইলহাম চেয়ারে বসে ঝিমোচ্ছে। হিমু আস্তে করে শান্তভাবে বলে, ইলহাম তুই ঘরে যা, রেস্ট কর, আমি এখানে আছি। ইয়ার খেয়াল রাখবো, চিন্তা করিস না। ইলহাম কিছু চিন্তা করে বলল, কিন্তু ভাই হিয়া যদি... আর কিছু বলার আগেই হিমু বলল, আমি আছি, সমস্যা হবে না। ইলহাম তবুও বলল, রাগ করো না ওর সাথে, জানোই তো কেমন। হিমু মৃদু হাসি দিয়ে বলল, বকবো না। ইলহাম আর কথা না বাড়িয়ে চলে গেল।
হিমু হিয়ার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, কেন বুঝতে চাস না আমায়? যা বলি তাতেই রাগ করিস। আমি জানি আজ একটু বেশি করে ফেলেছি, এমনটা করা উচিত হয়নি। তোর ভাবনা বা কষ্ট কোনোটার ধারণা আমার ছিল না। তোর মাথায় আঘাতের কথা শুনে আমি দিশেহারা বোধ করছিলাম। তোকে থাপ্পড় মারার ইচ্ছে ছিল না, কিন্তু মরার কথা শুনে রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। সরি রে, ভেরি ভেরি সরি। আমাকে তুই এতটা ঘৃণা করিস যে আমার চেহারা দেখতে চাস না। একদিন এই চেহারা দেখার জন্য পাগল হয়ে যাবি, সেদিন বেশি দূরে নয়। তখন আমার থেকে কষ্ট তুই বেশি পাবি। এইচডিকে ভালোবাসিস, না দেখে না ছুঁয়ে কথা না বলেই, আর যে তোর পাশে তাকে একটু বুঝলি না। তুই তো এইচডি মানেই জানিস না, কতটা বোকা তুই। কাল থেকে আমার চেহারা তুই আর দেখতে পাবি না, যতদিন না তুই চাস আর তোর ভুল না ভাঙে। আমি তোর আশেপাশে থাকবো, তুই বুঝতেও পারবি না। ভোরের আলো ফুটবে এমন সময় হিমু হিয়ার রুম থেকে বের হয়ে যায়। হিয়া জানতে পারলো না তার খাটাস ভাইয়ের মনের কথাগুলো। দুপুর 12টা এইচডির পিএ কল করে হিয়াকে জানায় সে টিমে নির্বাচিত হয়েছে। আগামীকাল সকাল 9টার মধ্যে উপস্থিত থাকতে বলছে। এখন হিয়ার খুশি দেখাকে এখন সে পুরোপুরি সুস্থ। খুশির চোটে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। ইলহাম আজ অফিসে যায়নি। রাতে হিয়ার রুম থেকে বের হয়ে আলিয়ার সঙ্গে অনেক রাত পর্যন্ত কথা বলেছে আর সব ঘটনা খুলে বলেছে। আলিয়া হিমুর জন্য বেশ চিন্তায় আছে যে ডাক্তার ভাই হিয়ার সব আঘাত তো ফিরিয়ে দিবে, এটা নিশ্চিত। আগে কি হবে কে জানে। ও দেশে ফেরার চেষ্টা করছে তাড়াতাড়ি। হিয়া চিৎকার করতে করতেই ইলহামের কাছে এসে বলল, ভাইও, আমি পেরেছি। আমার স্বপ্ন এখন ঠিকই পূরণ হবে। তার আগে একটা কাজ বাকি আছে। ইলহাম কিছুটা অবাক হয়ে বলল, ব্রো সরি বলবি? হিয়া রাগ করে বলল, আমাকে থাপ্পড় দিছে, কাজের 12টা বাজিয়েছে, আর আমি বলবো সরি? কোনো দিনও না। ইলহাম শান্তভাবে বলল, সারা রাত জেগে তোর যত্ন করেছে, খুব সকালে বাসা থেকে চলে গেছে, মনে অনেক বেশি কষ্ট পাইছে। নিজেদের মধ্যে এমন দূরত্ব তৈরি করতে হয় না। হিয়া রাগ করে বলল, বাদ দাও তোমার খাটাস ভাইয়ের কথা, আমাকে তার কথা আর বলবে না। আজ থেকে আমি আমার কাজ আর এইচডি, আর কিছু সময় আমার হাতে নেই। এই বলে হন হন করে চলে গেল। ইলহাম মনে মনে বলল, কার থেকে দূরে যাচ্ছিস নাকি কাছে, সেটা এখন সময় বলে দিবে। আজ সকালটা ছিল হিয়ার কাছে বেশ অন্যরকম। তার স্বপ্নের মানুষের সঙ্গে কাজ করবে, সঙ্গে থাকবে, দু চোখ ভরে দেখবে, এগুলো ভেবে রাতে ঘুম হয়নি। খুব ভোরে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। তারপর নিজ থেকে খাবার তৈরি করে টেবিলে সাজিয়েছে। তবে মনে মনে আফসোস করছে এইচডি তার হাতের খাবার খেতে পারছে না বলে। তবে অন্য একদিন অবশ্যই হবে, এটা নিজেকে বুঝ দিয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে গেল। আজ হিয়া টি শার্টের সঙ্গে লেডিস প্যান্ট আর ওড়না কাঁধে হিজাবের মতো করে নিয়েছে। চুলগুলো উঁচু করে বেঁধেছে, মুখের সামনে দুই পাশে কিছু চুল বের করেও রেখেছে। মুখে সবসময়ের মতো হালকা সাজ, তবে আজ ঠোঁটে পিঙ্ক রঙের বাম দিয়েছে। সব কিছু ব্ল্যাক হওয়ার কারণে দেখতে মাশাআল্লাহ লাগছে। হিয়া টেবিলের কাছে আসতেই ইলহাম মুখে হাসি টেনে বলল, মাশাআল্লাহ বুড়ি, তোকে দেখে তো আজ চোখ সরাতে পারবে না এইচডি। কপাল খুললো তোর। হিয়া চমৎকার একটা হাসি টেনে বলল, সত্যি ভাইও, তোমার কথা জানি মিলে যায়। তোমরা থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে। ইলহাম রাগ করে বলল, খেয়ে যাবি না? হিয়া মুখে হাসি টেনে বলল, আমি রান্না করেছি আর খেয়েছি, এটা তোমাদের, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে হন হন করে চলে গেল। এদিকে হিয়ার মা মুখ গোমরা করে বলল, কি শুরু করেছিস তুই? হিয়া তো পাগল, ভালো মন্দ কিছুই বোঝে না। আর ওর বিয়ে যে ঠিক করা আছে সেটা কি তোর অজানা? ইলহাম মুখে হাসি টেনে বলল, চিন্তা করো না আম্মু, বিয়ে ওকে তোমাদের পছন্দই করতে হবে। বয়স কম, এখন বাধা দিলেও শুনবে না। এখন হতে পারে ও যাকে পছন্দ করে সে তোমাদেরও পছন্দ হলো, তখন কি করবে? তাছাড়া এখন যুগ পরিবর্তন হয়েছে, মেয়ের সুখ খোঁজো না, নিজের মর্জি। হিয়ার মা কথাটা কতটুকু বুঝলো কে জানে। ওর বাবা ব্যবসার কাছে কক্সবাজার আছে, আসতে আরও কিছুদিন সময় লাগবে।
কি জানি মেয়ের এই নতুন কাহিনী শুনে কি করবে। 9:45টার সময় হিয়া এসটির অফিসে পৌঁছেছে। ওদের মধ্যে 25 জনকে নেওয়া হয়েছে। তন্ময় সিলেক্ট হলেও লিমা হতে পারেনি। এতে লিমার তেমন আফসোস নেই, কারণ ওর বাইরে যাওয়ার অনেক বেশি শখ। হিয়া আর তন্ময় পাশাপাশি বসে আছে, তখনই একটা ছেলে হিয়ার কাছে এসে হাত বাড়িয়ে বলে, আমি নীরব, বন্ধু হতে পারি? হিয়া আর তন্ময় দুজনের দিকে তাকিয়ে আবার ছেলেটার দিকে তাকিয়ে, তারপর তন্ময় মুখে হাসি টেনে বলে, ওর বিএফ আছে, আমার নেই। ইচ্ছে হলে আমার সঙ্গে বন্ধু করতে পারো। নীরব ছেলেটা কথাটা শুনে কিছুটা বেকুব হয়েছে, তারপর আস্তে করে সরে যায়। ছেলেটা চলে যেতেই ওরা অট্ট হাসি দেয়। এগুলো ওদের পুরনো কাহিনী। ঘড়িতে 9টা বাজতেই স্ত্রী তার দলবল নিয়ে হলরুমে প্রবেশ করে। আজ স্ত্রীও সম্পূর্ণ ব্ল্যাক পড়েছে, আর মুখে চিরচেনা সেই মাস্ক আর চোখে সানগ্লাস। চোখ দুটো দেখার সুযোগ নেই, তবুও হিয়া এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে ভর্ষণ করে দিবে। তন্ময় হিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুই কি এ জগতে আছিস নাকি? এইচডি দেশে পাড়ি জমিয়েছিস। চোখ দিয়ে ধর্ষণ না করে কানও খোলা রেখিস, না হলে মেইন দরজা তোর জন্য অপেক্ষা করবে। হিয়া একটু রাগ নিয়ে বলল, চুপ থাকবি তুই? আমার সব দিকেই তাল রয়েছে, তোকে চিন্তা করতে হবে না। তন্ময় মুখ ভেঙচি কেটে বলল, তাল থাকলেই ভালো। আশেপাশের মেয়েরাও হিয়ার মতো এইচডিকে চোখ দিয়ে খেয়ে ফেলছে, তা হিয়ার ভালো লাগছে না। সবগুলোকে ধরে আছাড় দিতে মন চাইছে। পিয়ে সবাইকে চুপ হতে বলল। এইচডি উঠে দাঁড়িয়ে সালাম দিলে সবার উদ্দেশ্যে, তারপর বলতে আরম্ভ করল, এইচডি বাংলাদেশ আমার জন্মভূমি। আমি বিদেশে বড় হলেও এখানকার কালচারাল আমার রক্তে রয়েছে। আজকে আমি যা যা বলবো শেষবারের মতো বলবো। যে পালন করবে না তার জন্য আমার দরজা বন্ধ হয়ে যাবে। আমি উশৃঙ্খল কোনো কিছু পছন্দ করি না। আপনারা সবাই সব সময় মার্জিতভাবে পোশাক পরে আসবেন। ফ্যাশনের নামে উল্টাপাল্টা কোনো কিছু আমি মেনে নেব না। অফিসে সময় ও নীতি সঠিকভাবে পালন করবেন। কাজে ফাঁকি আমার একদম পছন্দ নয়। কোনো কাজ না বুঝলে জিজ্ঞেস করবেন, কিন্তু পাগলামি আচরণ মেনে নেওয়া হবে না। কথা ক্লিয়ার? সবাই মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। এদিকে হিয়া পড়ে গেল মহা চিন্তায়। প্রথমত এইচডির কণ্ঠস্বর তার ভীষণ পরিচিত মনে হচ্ছে। দ্বিতীয়ত তার তো নর্মাল মার্জিত পোশাক তেমন নেই, যা আছে উল্টোপাল্টা। আর তৃতীয়ত এইচডিকে দেখলে তার মাথা নষ্ট হয়ে যায়, কখন পাগলামি করে বসে তার হিসাব নেই। এইগুলো নিয়ে মহা গবেষণা মাথার মধ্যে চালাচ্ছে আর নিজেকে বুঝ দিচ্ছে ভদ্রলোক হয়ে কিভাবে থাকা যায়। হিয়ার ভাবনার মধ্যেই তন্ময় ওকে ধাক্কা দিয়ে বলল, কিরে, কখন থেকে ডাকছি, কানে শুনিস না? কেমন ভাবছিস? হিয়া চিন্তিত মুখে বলল, জানিস, এটি কণ্ঠস্বর আমার ভীষণ পরিচিত মনে হচ্ছে আমি এই কণ্ঠস্বর বহু আগে থেকে শুনেছি। তন্ময় এবার ভাব নিয়ে বলল, কার সঙ্গে মিল পাচ্ছি? নিশ্চিত এটা বলবি না তোর খাটাস ভাইয়ের সঙ্গে, কারণ কোনো কিছু শুরু হলে শেষমেশ তোর কথা ওই জায়গায় গিয়ে থামে। হিয়া কিছুটা আটকে ওঠে, সঙ্গে সঙ্গে তার চোখ বড় হয়ে যায়। হ্যাঁ, কণ্ঠটা এত সময় চেনা মনে হলেও কারোর সাথে মিল সেটা ধরতে পারছিল না, কিন্তু এখন সে মিলদাতাকে খুঁজে পেয়েছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। হিয়ার মুখের ভাব ভঙ্গি দেখে তন্ময় যা বোঝার বুঝে গেছে। তাই তন্ময় আর একটু ভাব নিয়ে বলল, তোমার ভালোবাসা খাটে না। ভালোবাসিস একজনকে আর মিল খুঁজিস আরেকজনের সঙ্গে। স্ত্রী জানলে কি গান গাইতো জানিস? এ বলে কান ধরে, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। গান শুনে হিয়া তেলে বেগুনে রেগে অস্থির। কতবার অসভ্য হলে তার ইমোশন নিয়ে এমন মজা করে। হিয়ার আগে ফুসফুস করে বলল, তুই খবরদার আমার সঙ্গে কথা বলবি না, দূর হ আমার কাছ থেকে। তোর মতো বন্ধু আমার দরকার নেই। তন্ময় আবার আরও একটি ভাব নিয়ে বলল, আমি আবার কি করলাম? সত্যি কথা বললি দোষ। তুই তো সবসময় তোর খাটাস ভাইয়ের সঙ্গে মিল খুঁজে বেড়াস। কই, ইলহাম ভাইয়ের সাথে তো খুঁজিস না? তাহলে আমি কি ভুল বললাম? হিয়া কিছুটা শান্ত হলেও তবু রাগ নিয়ে বলল, তুই দূরে গিয়ে মর, তোকে এখন দেখতে মন চাইছে না।
তন্ময় উঠে যেতে যেতে বলল, সামনের ওই মেয়ের কাছে গিয়ে ওই সুযোগে ভাব জমাই, যদি কাজে লেগে যায়। এই বলে দেরি না করে হন হন করে চলে গেল। হিয়া এখনও এইচডির দিকে তাকিয়ে আছে আর সব কথা চিন্তা করছে। হিয়ার কেন যেন থেকে থেকে মনে হয় এইচডি তার দিকে তাকিয়ে আছে, সানগ্লাসের জন্য বোঝা যাচ্ছে না। আর এইদিকে এইচডি সত্যিই ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে বিড়বিড় করছে। আমার দিকে তাকিয়ে তুমি কি খুঁজো? নিজের আপনজনকে নাকি শুধুই নিজেকে? এভাবে তাকিয়ে থেকে আমায় কি এলোমেলো করে দিতে চাও? আমি তো তোমার চোখের জলে হারিয়ে ফেলেছি নিজেকে। এতটা উন্মাদের মতো করে ভালোবাসা দেখিয়ে কখনো ঘৃণার চোখে তাকালে আমি মরেই যাব। আমি তোমার চোখে ঘৃণাগুলো ভালোবাসা দিয়ে মুছে দিয়ে তবেই সামনে আসবো।